মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস এটা কি শুধু একটা আবিষ্কার ছিল? না, একদমই না। এটা ছিল একটা বিশাল ডিসরাপটিভ শক্তি, যা দিয়ে সংঘাত আর পরিবর্তনের এক নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। তো আজকের আলোচনার মূল প্রশ্নটাই ঠিক এটাই। ভাবা যায় একটা সাধারণ যন্ত্র কিভাবে আস্ত সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে পারে, বিপ্লবের জন্ম দিতে পারে। চলুন এই গল্পটার আরও গভীরে যাওয়া যাক। কিন্তু ভাববেন না যে এই গল্পের শুরু জার্মানিতে। না, এর শেকড় আসলে আরও অনেক গভীরে, বহুদূরে এক প্রাচীন সভ্যতায় লুকিয়ে আছে। তো ছাপার কাজটা প্রথম শুরু হয়েছিল সেই ষষ্ঠ শতকে চীনে, কাঠের ব্লক ব্যবহার করে। এরপর কেটে গেল কয়েক শতাব্দী। মার্কো পোলো এই আইডিয়াটা ইউরোপে নিয়ে আসলেন, কিন্তু আসল বিপ্লবটা ঘটালেন জোহান গুটেনবার্গ। তিনি 1430-এর দশকে তার যন্ত্র নিয়ে কাজ শুরু করলেন, আর 1448 সাল নাগাদ মেটাল টাইপ দিয়ে পুরো সিস্টেমটাকে পারফেক্ট করে তুললেন। আর এটাই ছিল আসল গেম চেঞ্জ। এই স্লাইডটা দেখুন, সত্যি অসাধারণ। স্কেলটা একবার ভাবুন তো, মাত্র ৩ বছরে ১৮০টা বাইবেল। অথচ আগে একজন নকল নবিশের একটা কপি তৈরি করতেই হয়তো পুরো জীবনটাই লেগে যেত। মানে এটা শুধু যে দ্রুত ছিল তাই নয়, এটা তথ্য তৈরির পুরো প্রক্রিয়াটাকেই আমূল বদলে দিয়েছিল। তো চলুন এবার দেখা যাক এই নতুন প্রযুক্তি কিভাবে ইতিহাসের অন্যতম বড় একটা ধর্মীয় উত্থানের জন্ম দিল। আর প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের প্রধান মুখ মার্টিন লুথার, তিনি কিন্তু এই যন্ত্রের ক্ষমতাটার সাথে সাথেই ধরে ফেলেছিলেন। তিনি এটাকে বললেন ঈশ্বরের দেয়া সেরা উপহার। কারণটা কি? কারণ এটা তাকে এমন একটা গলা দিয়েছিল, যা দিয়ে তিনি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারতেন। আর এখান থেকেই কিন্তু সবকিছুর শুরু। লুথার যখন ক্যাথলিক চার্চের বিরুদ্ধে তার বিখ্যাত 95 থিসিস লিখলেন প্রিন্টিং প্রেসের কল্যাণে, সেই লেখাগুলো আর কোনো পণ্ডিতের পড়ার ঘরে আটকে থাকল না। হু হু করে সেগুলো ছাপা হতে লাগলো আর চারদিকে ছড়িয়ে পড়ল। জন্ম হলো এক বিশাল আন্দোলনের। এই স্লাইডটা দেখুন, মূল সংঘাতটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একদিকে লুথরের আইডিয়াগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ছে, আর অন্যদিকে ক্ষমতার কেন্দ্রে থাকা রোমান ক্যাথলিক চার্চ, তারা পরিস্থিতি সামাল দিতে নিষিদ্ধ বইয়ের তালিকা বানাচ্ছে। এটা ছিল আসলে তথ্যের উপর নিয়ন্ত্রণের লড়াই। তবে বিতর্কটা কিন্তু শুধু ধর্ম নিয়ে ছিল না, এটা ছিল আরও বড়, জ্ঞানের প্রকৃতি নিয়ে। তথ্যের এই যে বন্যা, এটা কি মানুষের জন্য ভালো, নাকি এটা একটা নতুন বিপদ ডেকে আনছে? যারা আশাবাদী ছিলেন তারা প্রিন্টিং প্রেসকে দেখছিলেন প্রগতির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হিসেবে। তাদের বিশ্বাস ছিল সবার হাতে যদি বই পৌঁছে যায়, তাহলে জ্ঞান ছড়িয়ে পড়বে, অজ্ঞতা দূর হবে, আর স্বৈরাচারের দিন শেষ হয়ে যাবে। কিন্তু সবাই যে এতটা আশাবাদী ছিলেন তা কিন্তু নয়। যেমন ধরুন ক্যাথলিক সংস্কারক ইরামাস, তার ভয় ছিল ঠিক উল্টোটা। তিনি ভাবতেন এই যে মূর্খ, অজ্ঞ, কলঙ্কজনক বইয়ের বন্যা আসবে, তাতে আসল জ্ঞানটাই হারিয়ে যাবে আর চারিদিকে শুধু বিশৃঙ্খলা ছড়াবে। ব্যাপারটা আজকের দিনের জন্য খুব পরিচিত লাগছে, তাই না? তো ইউরোপের কথা তো হলো, চলুন এবার টাইম আর জিওগ্রাফি দুটোই একটু বদলে ফেলি। দেখি এই একই প্রযুক্তি ভারতে এসে কেমন বৈপ্লবিক প্রভাব ফেলেছিল। ভারতে এসে প্রিন্টিং প্রেস যেন তাদের জন্য একটা হাতিয়ার হয়ে উঠল, যাদের গলা এতদিন শোনাই যেত না। যেমন ধরুন নারীরা, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যাদের দূরে রাখা হতো, তারা এখন পড়তে পারছেন, এমনকি লিখতেও পারছেন। রাজসুন্দরী দেবীর আত্মজীবনী আমার জীবন তো এর একটা অসাধারণ উদাহরণ। আবার দেখুন, সস্তা বই আর পাবলিক লাইব্রেরির কারণে গরিব মানুষেরাও জ্ঞানের জগতে ঢোকার সুযোগ পেলেন। এমনকি কাশী বাবার মতো কারখানার শ্রমিকরাও নিজেদের লাইব্রেরি বানাচ্ছেন, নিজেদের লেখা ছাপছেন। ভাবা যায়। আর ভারতের সমাজ সংস্কারকরা, তারা তো এই প্রিন্টিং প্রেসকেই তাদের প্রধান অস্ত্র বানিয়ে নিলেন। নিজেদের মাতৃভাষায় খবরের কাগজ আর বই ছেপে তারা সতীদাহ, বাল্যবিবাহ, বর্ণপ্রথার মতো বিষয়গুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন। এটা ছিল ধর্মীয় গোঁড়ামির ওপর একটা বড় আঘাত, আর আধুনিক চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার এক দারুণ মাধ্যম। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে গল্পের চূড়ান্ত সংঘাতের দিকে, যেখানে মুক্ত গণমাধ্যমের লড়াইটা ভারতের স্বাধীনতার লড়াইয়ের সাথে একাকার হয়ে গিয়েছিল। সেই সময়ে ভারতের জাতীয়তাবাদী খবরের কাগজগুলো হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের হার্টবিট। তারা একদিকে ঔপনিবেশিক শাসনের অত্যাচারের খবর ছাপত,
অন্যদিকে গোপনে ছড়িয়ে দিত বিপ্লবের আগুন। কেশরী বা অমৃতবাজার পত্রিকার মতো কাগজগুলো শুধু খবর দিত না, তারা একটা গোটা জাতিকে একজোট করছিল। স্বাভাবিকভাবেই ঔপনিবেশিক সরকারও চুপ করে বসে থাকেনি। তারা এর পাল্টা জবাব দিল। তাদের হাতে ছিল এক মারাত্মক অস্ত্র, 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই আইনটা সরকারকে এক কথায় স্বৈরাচারী ক্ষমতা দিয়েছিল, যে কোনো রিপোর্ট সেন্সর করা, এমনকি ছাপাখানা বাজেয়াপ্ত করে নেওয়ার ক্ষমতা। এটা ছিল মতপ্রকাশের স্বাধীনতার উপর একটা সরাসরি আক্রমণ। সুতরাং লড়াইটা আর শুধু কয়েকটা বই বা পত্রিকা ছাপানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্বাধীনভাবে ছাপানোর অধিকারের লড়াইটাই আসলে স্বাধীনতার লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। এই দুটোকে আলাদা করে দেখার কোনো উপায়ই ছিল না। আর এই কথাটা মহাত্মা গান্ধী খুব সহজ করে কিন্তু খুব শক্তিশালীভাবে বলেছিলেন। তার মতে স্বরাজের লড়াইটা আসলে বাকস্বাধীনতার লড়াই, সংবাদপত্রের স্বাধীনতার লড়াই আর একজোট হওয়ার স্বাধীনতার লড়াই। এই একটা বাক্যেই যেন পুরো গল্পটা বলা হয়ে যায়, কিভাবে একটা সাধারণ যন্ত্র সারা পৃথিবীতে বিপ্লব আর স্বাধীনতার এমন এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল। আজ 500 বছর পরেও প্রশ্নটা কিন্তু একই রকম প্রাসঙ্গিক। এরপর কোন প্রযুক্তি আমাদের বিশ্বকে ঠিক এভাবেই বদলে দেবে?